আমি সজিতবাবু তোমাদের আগের দিন নবম শ্রেণীর ফিজিক্যাল সায়েন্সের দেখো একক চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম। তা তোমাদের মনে আছে নিশ্চয়ই আমি পরিমাপের একক এই সম্পর্কে বলেছি। তার মধ্যে হচ্ছে কি স্কেলার রাশি, ভেক্টর রাশি, তাদের সংজ্ঞা বলেছি, তারপরে স্কেলার রাশির ভেক্টর রাশির পার্থক্য এইসব পড়িয়েছি, এককের প্রয়োজনীয়তা সম্পর্কেও বলেছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি এককবিহীন ভৌত রাশি। দেখো আমি লিখেছি এককবিহীন ভৌত রাশি, এই অংশটা তোমাদেরকে বলি। তাহলে এককবিহীন ভৌত রাশি আমি বলেছিলাম যে কোনো রাশির পরিমাপ করতে গেলে তার এককটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একক ছাড়া পরিমাপ কিন্তু সঠিকভাবে বোঝানো যায় না। নিশ্চয়ই তোমাদের মনে আছে আমি বলেছিলাম ভরের একক গ্রাম, দৈর্ঘ্যের একক কী হয় সেন্টিমিটার, মিটার, তারপর সময়ের একক সেকেন্ড, মিনিট, ঘন্টা ইত্যাদি। যাই হোক, অনেক ভৌত রাশি যাদের নির্দিষ্ট একক আছে। আজকে যে বিষয়টা আমি যেটা শুরু করেছি দেখো এককবিহীন ভৌত রাশি। এখন এককবিহীন ভৌত রাশির কাদের বলা হয়? কাদের বলা হয় এককবিহীন ভৌত রাশি? এটাকে আমরা এইভাবে করে বলি, যে সমস্ত ভৌত রাশিকে দুটো সমজাতীয় রাশির অনুপাতের মাধ্যমে প্রকাশ করা যায়। কি বললাম? যে সমস্ত ভৌত রাশিকে দুটো সমজাতীয় রাশির অনুপাতের মাধ্যমে প্রকাশ করা যায় তাদেরই বলা হচ্ছে কি এককবিহীন রাশি। তাহলে দেখো আমি এবার কয়েকটা উদাহরণ আমি লিখেই দিয়েছি। পারমাণবিক ভর একটা হচ্ছে কি এককবিহীন রাশি। পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব বলা হয়। পারমাণবিক ভর কাকে বলা হচ্ছে না, পারমাণবিক ভর হচ্ছে কি মৌলের একটি পরমাণুর ভর বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর। বোঝা গেল ব্যাপারটা? মৌলের একটি পরমাণুর ভর, তাহলে ভরের একক কি গ্রাম। আর এখানেও দেখো একটি হাইড্রোজেন পরমাণুর ভর কত, তাহলে দুটোই হচ্ছে কি গ্রাম। ভর লিখেছি তো, তাহলে ওপরেও মানে লব অংশেও ভরের একক কি গ্রাম, আর হচ্ছে কি হরের অংশেও কি গ্রাম। তাহলে গ্রাম আর গ্রাম কি হলো, এগুলো ক্যান্সেল হয়ে গেল। সেই জন্য পারমাণবিক ভর একটা এককবিহীন রাশি। আপেক্ষিক গুরুত্ব খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপেক্ষিক গুরুত্ব কাকে বলছি আমি না, আপেক্ষিক গুরুত্ব হচ্ছে কি যে বস্তুর ভর বাই 4 ডিগ্রি সি উষ্ণতায় সম আয়তন জলের ভর। তাহলে কোনো বস্তুর ভর, আমি কোনো এক নির্দিষ্ট বস্তুকে নিলাম, তাহলে সেই বস্তুর ভর সেটা কত, সেটা কি হবে গ্রাম। আর বস্তুর আয়তনের সম আয়তন জলের ভর। অবশ্যই কিন্তু জলের আয়তনটা 4 ডিগ্রি সি উষ্ণতায় মাপা হবে। কেন না 4 ডিগ্রি সি উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক। তাহলে লব অংশে ভরের একক গ্রাম, আর এখানে কি হর অংশেও কি ভরের একক গ্রাম, তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে গেল। সেই জন্য আপেক্ষিক গুরুত্ব হলো কি একটা এককবিহীন রাশি। এরপর প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ক কাকে বলছি আমরা না, প্রতিসরাঙ্ক তোমরা এটা পড়বে পরে, ক্লাস 10-এ আছে। প্রতিসরাঙ্ক হচ্ছে কি শূন্য মাধ্যমে আলোর বেগ বাই কোনো মাধ্যমে আলোর বেগ। বোঝা গেল ব্যাপারটা? তাহলে প্রতিসরাঙ্ক একটা এককবিহীন রাশি। কেন সেটা দেখো, শূন্য মাধ্যমে আলোর বেগ, তাহলে বেগের একক কি বলে থাকি আমরা না, ধরো এসআই একক যদি বলি মিটার প্রতি সেকেন্ড, তাহলে ওপরে কি লিখবো আমরা, তাহলে মিটার বাই সেকেন্ড, নিচেও কি হবে মিটার বাই সেকেন্ড। বোঝা গেল? তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে গেল। তাহলে সেই জন্য প্রতিসরাঙ্ক হলো কি একটা এককবিহীন রাশি। এছাড়াও আরও আছে তুল্যাঙ্ক ভার, আণবিক ভর, বাষ্প ঘনত্ব ইত্যাদি। এরা হলো কি সব এককবিহীন রাশি। তবে দেখো, সমজাতীয় রাশির অনুপাত হলেই সবসময় যে এককবিহীন হয় এটা কিন্তু বলা ভুল। যেমন আমি ব্যতিক্রম দেখো লিখেছি, বলেছি কি কোণ ব্যাপারটা তোমরা জানো। তাহলে কোণ, তাহলে আমরা ধরো একটা ছবি এঁকে বোঝাই, এটা একটা মনে করলাম বৃত্ত। তাহলে বৃত্তের এইটা কেন্দ্র, তাহলে আমি এইখান থেকে, তাহলে ও হচ্ছে কি কেন্দ্র, তাহলে ও এ এটা কি বৃত্তের ব্যাসার্ধ। এরপর আমি এখানে একটা কোণ উৎপন্ন করালাম এই, তাহলে এটা হচ্ছে কি বি, তাহলে এ থেকে বি এইটাকে বলছি এ বিটা কি বলছি বৃত্তচাপ।
তাহলে এই কোণটা হচ্ছে কি থিটা যদি বলি, তাহলে থিটা সমান কি, এখানে লিখবো কি বৃত্তচাপ। তাহলে বৃত্তচাপটা আমি কি বলবো, বৃত্তচাপটা হচ্ছে কি এবি বাই ব্যাসার্ধ কি ওএ, ব্যাসার্ধ হচ্ছে কি ওএ। তাহলে এবার দেখো ব্যাপারটা কি হলো যে বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, তাহলে বৃত্তচাপ এটা দৈর্ঘ্য তো, আর ব্যাসার্ধ সেটাও একটা দৈর্ঘ্য, তাহলে দুটো দৈর্ঘ্যের অনুপাত। সেই জন্য হচ্ছে কি এইটা এককবিহীন রাশি হওয়া উচিত ছিল, কিন্তু কোণের একটা একক আছে, সেটা কি না, কোণের একক আমরা জানি সকলেই রেডিয়ান হচ্ছে কি কোণের একক, ঠিক আছে। আচ্ছা, তাহলে কোণের একক হচ্ছে কি রেডিয়ান। এরপর দেখো ঘনকোণ, আর একটা এক্সাম্পল দিয়েছি, ঘনকোণ এটাও এককবিহীন হওয়া উচিত। কেন, ঘনকোণের সংজ্ঞা দেওয়া হয় এইভাবে করে, ক্ষেত্রফল বাই দূরত্বের বর্গ। তাহলে ক্ষেত্রফল বাই দূরত্বের বর্গ, তাহলে হচ্ছে কি দেখো যে ক্ষেত্রফল মানে তাহলে কি দৈর্ঘ্য স্কোয়ার, এবার দূরত্বের বর্গ মানে সেটাও তো দূরত্বের স্কোয়ার। তাহলে সেই জন্য কি বলছি আমরা যে এরা এই ঘনকোণ এককবিহীন রাশি হওয়া উচিত ছিল, কিন্তু প্রকৃতপক্ষে ঘনকোণের একটা একক আছে, এটাকে বলা হয় স্টেরেডিয়ান, ঠিক আছে। বেশ, তাহলে আমাদের এককবিহীন রাশি কাদের বলে বলা হলো। এর পরের অংশ যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি, পরের অংশটা হচ্ছে কি আমাদের মৌলিক একক বা প্রাথমিক একক এবং লব্ধ একক। লিখি আমরা পরের অংশটা হচ্ছে কি মৌলিক একক বা প্রাথমিক একক। প্রাথমিক একক, তাহলে মৌলিক একক বা প্রাথমিক একক কাদের বলা হয় না, যে রাশির এককগুলি, কি বললাম, যে রাশির এককগুলি স্বয়ং সম্পূর্ণ, অর্থাৎ কি কারো ওপর নির্ভরশীল নয়। তাহলে যে সমস্ত রাশির একক স্বয়ং সম্পূর্ণ, অর্থাৎ কারো ওপর নির্ভরশীল নয়, এবং যে সমস্ত রাশির এককের সাহায্যে অন্যান্য ভৌত রাশির একক গঠন করা হয়, সেই এককগুলোকে বলা হয় কি মৌলিক একক বা প্রাথমিক একক। হয়েছে, যেমন ধরো তাহলে প্রাথমিক একক আমরা জানি কি ভর, তাহলে ভর একটা হচ্ছে কি প্রাথমিক একক, একে আমরা এম দিয়ে দেখি। তারপরে দৈর্ঘ্য এটাও একটা প্রাথমিক একক, এটা তাহলে কি আমরা এল দিয়ে লিখতে পারি, লেন্থ হলো। তারপরে কি সময়, একে আমরা হচ্ছে কি টি দিয়ে লিখলাম। তাহলে দৈর্ঘ্যের একক, ভরের একক, সময়ের একক হলো। এইগুলো হচ্ছে কি আমাদের মেকানিক্সে মানে বলবিদ্যার ক্ষেত্রে এগুলো বহুল প্রচলিত মৌলিক একক হয়েছে, বহুল প্রচলিত এগুলো হচ্ছে কি মৌলিক একক। এরপর হচ্ছে কি লব্ধ একক। লব্ধ একক কাকে বলে, দেখো লব্ধ মানে বোঝাই যাচ্ছে এই বাংলা শব্দটার মানে যে এককগুলো, আমি আগে লিখি দাঁড়াও, তাহলে লব্ধ একক লিখি আমরা। তাহলে লব্ধ একক কাকে বলা হয়, লব্ধ একক না যে সমস্ত ভৌত রাশির এককগুলো, কি বললাম আরেকবার রিপিট করি, যে সমস্ত ভৌত রাশির এককগুলি এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠন করা হয়েছে, তাদেরই বলা হয় কি লব্ধ একক। যেমন ধরো আমি একটা উদাহরণ দিই, যেমন ধরো ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আচ্ছা তোমরা বলো যে দৈর্ঘ্য আমরা এল দিয়ে লিখছি, এল, আর প্রস্থ সেও তো এল, প্রস্থটাও তো একটা দৈর্ঘ্য, তাহলে আমরা এইভাবে করে লিখতে পারি এল স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল হলো কি একটা লব্ধ একক। এরপর ধরো আমরা এইটা লিখছি যে তোমার হচ্ছে কি এটাকে আয়তন লিখছি, আয়তন। তাহলে আয়তন মানে কি, আয়তন মানে হচ্ছে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য লিখলাম আমরা এইভাবে করে, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে দৈর্ঘ্য আমি তাকে এল দিয়ে লিখলাম,
প্রস্থ সেটাও তো এল, মানে লেন্থ একটা, উচ্চতা সেটাও একটা লেন্থ। তাহলে আমরা দেখো এল ইন্টু এল ইন্টু এল, এটাকে আমরা এল কিউব হিসাবে লিখতে পারবো। তাহলে আয়তন হচ্ছে কি একটা লব্ধ একক। এরপর ধরো ঘনত্ব, আর একটা লিখি ঘনত্ব। তাহলে ঘনত্ব একটা লব্ধ একক। ঘনত্বকে আমরা কি বলি? আর ঘনত্ব হচ্ছে কি বস্তুর ভর বাই বস্তুর আয়তন। তাহলে বস্তুর ভর বাই বস্তুর আয়তন, হয়েছে। তাহলে বস্তুর ভর, তাহলে দেখো তাহলে ভরের একক কি আমরা লিখবো কি গ্রাম। ধরো আমরা ছোট একক কি লিখলাম, মানে হচ্ছে কি সিজিএস একক। তাহলে ভরের একক গ্রাম। এবার হচ্ছে কি না আয়তনের একক। তাহলে আয়তনের একক কি? ওই যে আয়তন সমান কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে আমি ধরো বলছি যে এটাকে, তাহলে আমি সিজিএস এককে ভাবছি, তাহলে সেন্টিমিটার কিউব। দেখো তাহলে এই সেন্টিমিটার কিউব এটাই তো একটা লব্ধ একক, ঠিক আছে। তাহলে আবার ভরের একক গ্রাম। তাহলে এটা কি লিখলাম আমরা? না এভাবে লিখছি গ্রাম ইন্টু সেমি টু দি পাওয়ার -3। আমরা এইভাবে করে লিখলাম, বোঝা গেল ব্যাপারটা। তাহলে কি বলছি যে ঘনত্ব সেটা হচ্ছে একটা লব্ধ একক। বেশ, তাহলে এই ভিডিওটা এখানেই আমি শেষ করলাম।